তার ফলাফল আসলে আগেই নির্ধারণ করা ছিল বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আগে থেকে ঠিক করা ছিল। ঠিক না করা থাকলেও ভারত পাকিস্তানের যে দ্বৈরথ্য, সেই দ্বৈরথ্য আসলে মাঠের ক্রিকেটে নির্ধারণ করা থাকে বলেই বলা যায়। এবং সবাই জানে, ক্রিকেট বোদ্ধারা জানেন বা যারা ক্রিকেট খেলা দেখে, ক্রিকেট ফ্যান থাকে, দেখেন আজকে স্টেডিয়ামে যদি খেয়াল করে দেখেন কিন্তু ফুল হাউস হয়নি। তার মানে ভারত পাকিস্তানের যে খেলা, সেই খেলার রাজনৈতিক মাঠ বলেন থেকে ক্রিকেট মাঠের যে দৌরত্ব ছিল, সেই দৌরত্ব বলতে আসলেই কিছু নেই। ভারতের কাছে পাকিস্তান এখন আইসিসি সহযোগী দেশ, যেমন হংকং এর কথা বলতে পারেন, আরব আমিরাত, ওমান, যে যারা খেলতে আসছে ঠিক তাদের মতোই। যে একজনকে কমেন্ট করেছিলাম যে 7 ওভারে জিতা উচিত। আসলেই ভারত পাকিস্তান যে রান করছে বাংলাদেশের চেয়েও কম রয়েছে। বাংলাদেশ তো শ্রীলঙ্কার কাছে 139 রান করেছিল, এরা করছে 127 রান। ভারতের যে ব্যাটিং লাইন আপ এখন, সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে সূর্যকুমার যাদব বা তিলক ভার্মা এরা খুব শ্রমীয় করে খুব ধীরে সুস্থে ম্যাচটা একটা সময় নিয়ে খেলেছে। কিন্তু তাদের উচিত ছিল 13 ওভার কেন 14 মানে 15 ওভার 5 বল কেন, তার আগে মানে 10 ওভারে ম্যাচ জিতা উচিত ছিল, তার আগে 7 ওভারে জিতা উচিত। কারণ হচ্ছে ভারতের যে এখন ব্যাটসম্যান, ভারতের এই ব্যাটসম্যান বা ভারতের কাছে পাকিস্তান এখন দুধের শিশু। মানে ও এই দৌরত্ব যে জিনিসটা, এই জিনিসটা আসলে কিছু নেই, বা ন্যূনতম একটা কম্পিটিশন হবে। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা যে টসে যে ব্যাটস নিল, যে আশায় ব্যাট নিল যে একটু রান বেশি করবে, ঠিক বাংলাদেশের মতোই যে আমরা টসে জিতে ব্যাট নিলাম, ব্যাটে নিয়ে আমরা কি করবো যে আমরা একটু রান টান করবো, যাতে মানে আগের দিনে যে জিনিসটা করছিল পাকিস্তান ওমানের বিপক্ষে, ঠিক তেমনই যে প্রথমে ব্যাট করে কিছু রান করি, 160 করছিল, তা তো ওমানের বিপক্ষে। তার অতীত রেকর্ড এবং সিপিএল বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে যার রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী সিএমআইএফকে আমি ভাবিছিলাম ভালো, কিন্তু সে ওয়ানের পক্ষে গোল্ডেন ডাক, এই ম্যাচও গোল্ডেন ডাক দিয়ে শুরু করলো। তারপরে শাহজাদা ফারহান, এই নতুন একটা প্লেয়ার, সে আসলে কতটুকু করতে পারে, কিছু করতে পারে না। মোহাম্মদ হারিস 3 বলে 5 বলে 3 রান। এই যে দুইজন ব্যাটসম্যান যে আউট হলো, মানে ঠিক সেম বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেটের ইনিংসটাই দেখতেছি, যে ইচ্ছা মতো খেলার ব্যাপারটা, যে আসতেছে তুলে মারতেছে। সহযোগী আইসিসি সহযোগী যে দেশগুলো আছে না, ঠিক তারা এইভাবেই খেলে আসলে, যে বল একটু দিলেই তুলে মারতে হবে। ভাই তুলে মারার বাদেও কি খেলা হয় না? তারপরে কি হলো, ফাকার জামান ভারতের সাথে বা বেশ ভালো একটা ব্যাটসম্যান বা ইনফর্ম ব্যাটার, সেই ফাকার জামানও হতাশ করলো 15 বলে 17 রান। অধিনায়ক সালমান আগার কথা কি বলবো, সে ওমানের সাথে প্রথম বলে 0 রান করছিল, আজকে সে 12 বলে 3 রান। তার মধ্যে একবার এলবির আবেদনে হয়েছিল, ভাগ্যিস রিভিউ নিয়ে সে বেঁচে যায়। এই সালমান আগা বাংলাদেশে যখন সিরিজ হলো, বাংলাদেশের সাথে সিরিজ হেরে যাওয়ার পরে সম্ভবত প্রথম ম্যাচে বলেছিল যে বাংলাদেশে যদি আপনি খেলতে চান তাহলে অবশ্যই বাংলাদেশে একটা ভালো পিচ আশা করতে পারেন না। ঠিক আছে, তো এবার তো এসিসি বা এই যে এশিয়া কাপের সত্য তো পাকিস্তান ভাই তোমাদের হাতে। এখন কি তুমি বলতে পারবা যে না পিচের সমস্যা, তুমি খেলতে না পারলে দোষ এখন পিচের, এই কথা বললে হবে না ভাই। 12 বলে তিনি 3 রান করছে। তারপরে হাসান নেওয়াজ, এই ছেলেটা খুব মানে নিউজিল্যান্ড সিরিজ বলেন বা এইসব সিরিজে মোটামুটি ভালো খেলেছিল, একটা সেঞ্চুরি ছিল। এরা আসলে ভারতের সাথে খেলতে হলে অনেক হিসাব নিকাশ করে খেলতে হবে, অনেক পরিপক্ক হতে হবে। তারপরে বলেন যে অভিষেক শর্মা, শুভমন গিল, এরা কি খুব বেশি ইনিংস খেলেছে? 20, 22, 24 এর বেশি তো টি20 ইনিংস খেলেনি আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু যে ঘরোয়া ক্রিকেট বা তাদের কম্পিটিশন আইপিএল যে পরিমাণ খেলেছে, সেক্ষেত্রে আসলে ওই 12 ইনিংস মানে অনেক বড় কিছু। তো এই জায়গা থেকে হাসান নেওয়াজটা আসলে ওই পরিপক্ক হয়নি। পাকিস্তান লাস্টের দিকে নওয়াজ, তারপরে মোহাম্মদ নেওয়াজ মোটামুটি ব্যাট করে, খারাপ ব্যাট করে না, ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলা করে। প্রথম বলে 0, 5 আশরাফও পারেনি, একমাত্র শাহিন আফ্রিদি একটু মান বাঁচাইছে, 16 বলে 33, 4টা ছক্কা মারাছে। তার মানে শাহজাদা ফারহান মারেছিল 3টা, শাহিন আফ্রিদি মারছে 4টা, এই মোট 7টা 6 মারা হয়েছে। যাই হোক, এই যে 127 রান দিয়ে আসলে ভারতের কিছু হয় না। ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে হলে আপনাকে মিনিমাম 180 রান করতে হবে বা 170 থেকে 80 রান করতে হবে। তারপরে যদি বোলিং সাইডে আপনি ভালো করেন তাহলে হবে। ভারতের আরেকটা বিষয় আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এর আগের একটা আলোচনায় বলেছিলাম যে পিচের তৈরি করা হয়েছে, সেই পিচ কিন্তু স্পিন সহায়ক পিচ আমার কাছে মনে হয়। দেখেন ভারতের
আজকে যে যারা উইকেট পাইছে তারা, বুমরা হয়তো 2টা পাইছে, তারপরে যে কুলদীপ যাদব আগের ম্যাচে 4টা পাইছিল, এই ম্যাচে 4 ওভার 18 রান 3 উইকেট, অস্কার প্যাটেল 4 ওভার 18 রান 2 উইকেট, এই যে দুইজন, বরুণ চক্রবর্তী 1টা উইকেট। কিন্তু এই যে তিনটা উইকেট মানে স্পিনার, যে স্পিনার দিয়েই মোটামুটি কাবু করা হচ্ছে। পাকিস্তানের কথা তো বলে লাভ নেই, পাকিস্তানের একটা সেলের বা কারাম্বলের যে ব্যাপারটা সেটা একটু ভালো লাগেছে, সেটা হলো যে সাইম আইয়ুব এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে 2টো গোল্ডেন ডাক, কিন্তু বল হাতে সে আজকে 3টা এবং ওমানের বিপক্ষে 2টা, মোট 5টা উইকেট পাইছে। এই পাকিস্তানের সাফল্য যদি একটা জিনিসই হয় সেটা হচ্ছে যে এই সাইম আইয়ুবের বল। তাছাড়া পাকিস্তান যে, আমার মনে হয় না যে লজ্জা থাকলে যে এই সব হাইপ তোলা, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলা, ভারতের বিপক্ষে খেলতে হলে এখনো যোজন থেকে দূরে আছে পাকিস্তান। পাকিস্তান এখন ভারতের কাছে দুধের শিশু, আইসিসি সহযোগী দেশ, যাই বলেন না কেন, জেতা দেই বলেন না কেন, কোনোটাতেই পাকিস্তান ভারতের সমকক্ষ হতে পারে না, কোনোভাবেই না। পাকিস্তান ভারতের থেকে হাজার হাজার মাইল দূরে রয়েছে। এইসব মানে যারা হাইপ তোলেন বা চির প্রতিদ্বন্দ্বিতা যেসব কথাবার্তা বলেন, এসব বলার আমার মনে হয় না কোনো মানে হয় না। ক্রিকেট মানে আপনি খেলার মাঠে যদি আপনি ক্রিকেট খেলে না যেতে পারেন তাহলে হবে না। কারণ হচ্ছে যে আজকে অনেক কিছু হলো, যে ম্যাচের আগে 2 অধিনায়ক টস করলো, তারা হ্যান্ডশেক করলো না, বা ম্যাচ শেষে যে হ্যান্ডশেকের একটা ব্যাপার থাকে ক্রিকেটের যে রীতি, সেটাও করলো না। এর কারণ হচ্ছে ক্রিকেট বোর্ড, আইসিসি চালাই হচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড। তার মানে এমন হতে পারতো যে পাকিস্তান যদি একটু ঢেল দিত তাহলে হয়তো এবার আইসিসি এই এশিয়া কাপ নাও হইতে পারে। তো যাই হোক, এই যে ফর্মালিটি বা যে প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়, আসলে প্রতিদ্বন্দ্বিতা বলতে কিছু নেই। একটা জিনিস, সেটা হলো যে ভারতের অন্য জিনিস লাভ হোক আর না হোক, ভারতের হয়তো অন্তত পাকিস্তানের সাথে খেলা হলে একটা লাভ হয়, সেটা হলো যে বাণিজ্যিক লাভ, ব্যবসার যে লাভ, খেলার যা হয় হোক, ব্যবসা তো হোক।